আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ নিয়ে জাতীয় সংসদে আজ 2026-27 অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। আকার ধরা হয়েছে কমপক্ষে 9,38,000 কোটি টাকা। এই বাজেটকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশের রূপরেখা হিসেবে তুলে ধরছে সরকার। বেলা 3টায় শুরু হবে সংসদের অধিবেশন। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান বৃদ্ধি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তৈরি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে এই বাজেটকে দেশের অর্থনীতির জন্য বড় একটি অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম। জানা গেছে, আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের আকার 68,30,000 কোটি টাকা ধরা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্ভাব্য বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে 2,51,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া 25 লাখ নাগরিকের জন্য হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিগুলোতেও বরাদ্দ বাড়ানো হতে পারে। আগামী বছরে 6.5% প্রবৃদ্ধি হবে। কেন? কারণ আমরা বিনিয়োগের কথা বলেছি এবং বিনিয়োগ কিভাবে বাড়বে, ভোগ ব্যয় অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন পদ্ধতির কারণে কিভাবে কনজামশন বেড়ে যাবে। তৃতীয় হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং সরকারের অন্যান্য প্রকল্প নেওয়ার ফলে কীভাবে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য যে সমস্ত প্রণোদনা দেওয়া দরকার, রপ্তানি এবং আমদানি নির্ভরতা হ্রাস করা হবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে গতি আনা ছাড়াও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে। আমরা যদি প্রকৃত অর্থে এবারের বাজেটটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, সুশাসন, শৃঙ্খলা এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আমাদের যারা নাকি সরকারি কর্মচারী আছেন, ব্যক্তিখাত আছেন, তাদেরকে প্রণোদিত করতে হবে, উৎসাহিত করতে হবে এবং জবাবদিহিতার সংস্কৃতিটা আবার আমাদেরকে পুনঃস্থাপিত করতে হবে। আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। এছাড়া জ্বালানি তেল ও ভোজ্য তেলের উৎসে কর কমানো সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব আসতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ 12 বার করে মোট 24টি বাজেট উপস্থাপন করেন প্রয়াত 2 জন অর্থমন্ত্রী। তারা হলেন সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া 6টি বাজেট পেশ করেন আরেক প্রয়াত অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া। দেশে বাজেটের রূপকারদের কথা জেনে নিব এবারে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বিধ্বস্ত দেশ। শূন্য ট্রেজারি বা শূন্য রাজকোষ বা পাবলিক ফান্ডহীন অবস্থায় 1972 সালের 30 জুন স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেই বাজেটে অগ্রাধিকার পায় পুনর্গঠন ও পুনর্বাসন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেন 2 অর্থমন্ত্রী, প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। দুজনেই সর্বোচ্চ 12 বার বাজেট উপস্থাপন করেন। 1991 সালে সাইফুর রহমানের হাত ধরেই দেশে প্রবর্তিত হয় ভ্যাট বা মূল্য সংযোজন কর। আর মুহিতের হাত ধরে 2009 সালে বাজেট প্রথমবারের মতো পার করে 1 লাখ কোটি টাকার মাইল ফলক।
বলে রাখা ভালো, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও 3টি বাজেট পেশ করেন। 1976 থেকে 1977, 1977 থেকে 1978, 78 থেকে 79 অর্থবছরে বাজেট দেন তিনি। তৃতীয় সর্বোচ্চ হিসেবে জাতীয় সংসদে টানা 6টি বাজেট উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। আর 2019-20 থেকে 2023-24 অর্থবছরের অর্থাৎ 5টি বাজেট দেন আ.হ.ম. মুস্তফা কামাল। 2025-26 অর্থবছরে এসে প্রথমবার দেখা যায় ব্যতিক্রমী এক চিত্র। হাসিনা সরকারের মেগা প্রকল্প ও অপচয় রোধে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পেশ করেন 7,90,000 কোটি টাকার সংকুচিত বাজেট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে পেশ হতে যাওয়া বাজেটে ব্যবসায়ীদের জন্য সহনশীলমূলক কর নীতির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। পাশাপাশি নানা খাতে সহজ শর্তে ঋণ পাওয়ার দাবিও জানান। এবারে বাজেটটা সুন্দর হবে। অয়েল সেক্টর, এলপিজি এবং ইলেকট্রিসিটি বেড়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাওয়াতে আমাদের এখানে দামের প্রভাব পড়বে, ডেফিনেটলি দামের প্রভাব পড়বে। খাদ্যদ্রব্য, তেল, আপনার জীবনযাপন চলার মতো যা কিছু আছে সব কিছুর উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। গণমুখী বাজেট হোক, মানুষের কল্যাণার্থে বাজেট হোক এবং চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যের রাজধানী রূপায়ণের জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপগুলো যাতে বাজেটে অন্তর্নিহিত থাকে সেটি আমরা আশা করি। মন্ত্রী মহোদয় আমাদেরকে বিভিন্ন বিষয়ের মধ্যে চট্টগ্রামকে যাতে বাণিজ্যিক রাজধানী হিসাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় সে ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন এবং বিভিন্ন পদক্ষেপ নেবেন। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও মাছ ধরতে সাগরে যাচ্ছেন জেলেরা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে আবারও সাগরে যাচ্ছেন জেলেরা। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালী নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক এই পেশাজীবী। জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ধুয়ে মুছে পরিচ্ছন্ন সহ জাল এবং আনুষঙ্গিক সরঞ্জাম ট্রলারে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকে আগেই সকল প্রস্তুতি শেষ করে অবস্থান নিয়েছেন মোহনায়। নিষেধাজ্ঞা শেষে সাগরে আশানুরূপ মাছ পাওয়ার প্রত্যাশা করছেন জেলেরা। নওগাঁর 130 কিলোমিটার সীমান্তে বিজিবির টহল বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবৈধ পুশিন ঠেকাতে জেলার 14 ও 16 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তে বিজিবির পক্ষ থেকে রাতে আলোর ব্যবস্থাও করা হয়েছে। গত শুক্রবার সাপাহার সীমান্তে বিজিবির বাধার মুখে পুশিন করা 17 জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়া গত রোববার রাতে পোরশা সীমান্ত দিয়ে অপর 25 জনকে পুশিন করার চেষ্টাও বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড হয়। এদিকে চুয়াডাঙ্গার সীমান্ত জুড়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হুসাইন মালিক। পুশিনের ঘটনা নিয়ে সারা দেশের সীমান্ত জুড়েই আসলে একটু উদ্বেগ দেখা দিয়েছে। তবে চুয়াডাঙ্গাতে কিছুটা হলেও একটু ভিন্ন রূপ, কারণ এখনো পর্যন্ত চুয়াডাঙ্গা সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। আমি চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সাথে কথা বললাম। উনি যেটি জানালেন যে চুয়াডাঙ্গায় 6 বিজিবির আন্ডারে 113 কিলোমিটার আসলে সীমান্ত এলাকা আছে। তার মধ্যে যদিও 6 বিজিবির আন্ডারে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর দুটি জেলা সীমান্ত এলাকা, তার মধ্যে চুয়াডাঙ্গায় প্রায় 85 কিলোমিটার সীমান্ত এলাকা আছে। বিজিবি থেকে আরো জানানো হলো যে সীমান্ত এলাকা থেকে শুধু পুশিনের ঘটনা না, মাদক চোরাচালান, যে কোনো অবৈধ কোনো প্রবেশই আসলে বাংলাদেশে করতে দেওয়া হবে না। অবৈধ যে কোনো কিছু বাংলাদেশে প্রবেশ করতে হলেও তারা আসলে বিজিবি প্রতিরোধ করবে এবং তারা সতর্ক অবস্থায় আছে। চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার দর্শনার 76 নম্বর মেইন পিলার যে সীমান্ত, সেখান থেকে এই ছিল সর্বশেষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার বন্দর আব্বাস, মিনাব, জাজ, খেসম ও সিরিক সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মিনাব শহরের কারগান এলাকায় একটি স্থাপনাতেই অন্তত 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ট্রাম্পের নির্দেশে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজেও হামলা চালিয়েছে আইআরজিসি। ছুরিকাঘাতের অভিযোগে এক সুদানি যুবক গ্রেফতারের জেরে অভিবাসন বিরোধী আন্দোলনে উত্তাল আয়ারল্যান্ড। রাজধানী বেলফাস্ট সহ একাধিক শহরে বিভিন্ন ভবন ও গাড়িতে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। কালো মাস্ক পরা কমপক্ষে 100 জনের একটি দল সহিংসতায় জড়িয়ে পড়ে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি ভবন ও দোকানপাটে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি সহ রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহনে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়ারল্যান্ডে কোনো মুখোশধারী সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু বেলা 11টায়। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের অপরাজিত 86 রান ও 2 উইকেটের পাশাপাশি নাহিদ রানার 4 উইকেটে বড় জয় পায় স্বাগতিকরা। প্রথমবারের মতো 3টি ভিন্ন দেশে আলাদাভাবে আয়োজন করা হয়েছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে উদ্বোধনী ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠানগুলো, যেখানে ফুটবল প্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন বৈশ্বিক তারকাদের পরিবেশনা। বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। এই নামকরণের সার্থকতা আয়োজনের বিশালতার দিকে নজর দিলেও বোঝা যায়। এবারই প্রথম যৌথভাবে 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। রেকর্ড 104 ম্যাচের এই মহাযজ্ঞের শেষ হবে 19 জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মধ্য দিয়ে। উদ্বোধনী আয়োজনে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 11 জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। এখানে 2026 বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই সরাসরি পরিবেশন করবেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ার শিল্পী বার্না বয়। এছাড়া যে বালভিন, মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা ও টাইলা সহ আরো কয়েকজন আন্তর্জাতিক শিল্পী অংশ নেবেন। উদ্বোধনী ম্যাচ ঘিরে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। যানজট কমাতে এবং নগরবাসী ও পর্যটকদের চলাচল সহজ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একইভাবে উদ্বোধনী আয়োজন হবে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে। দেশটির সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে মঞ্চে উপস্থিত থাকবেন মাইকেল বুবলে, অ্যানালিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীরা। সবশেষ 13 জুন বাংলাদেশ সময় ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাঙ্ক পিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিতার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। স্টেডিয়ামগুলোতে দর্শকদের উপস্থিতির পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দা সহ বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।